আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ইউনিট 5, রোল অফ এনভায়রনমেন্টাল এডুকেশন ইন প্রোটেক্টিং এনভায়রনমেন্ট। তাহলে এটা কি বোঝাচ্ছে যে পরিবেশকে বাঁচানোর জন্য পরিবেশ শিক্ষার কি ভূমিকা। এই জিনিসটা কিছুটা আমরা ইউনিট 1-এ পড়েছিলাম যে এনভায়রনমেন্টাল এডুকেশন বলতে কি বোঝায়, তার গুরুত্ব কি, তার দরকার কি। এবার এইখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে এটার যে ভূমিকাটা সেটা কি কি ক্ষেত্রে কিভাবে কিভাবে কাজে লাগে। ফার্স্ট এটার মধ্যে পয়েন্ট হচ্ছে যে এটা লাইফ লং লার্নিং প্রসিডিওর। তাহলে আজ ধরো তোমরা তোমাদের পড়াশোনার মধ্যে যদি খেয়াল করে দেখো, তোমরা যখন থেকে পড়াশোনা শুরু করেছো তখন থেকে তোমাদের সাবজেক্টের মধ্যে কোথাও না কোথাও পরিবেশ ঢুকেছিল। আর তোমরা শেষ অবধি যেখানে পড়ে এসছো, মানে স্কুল টাইমের মধ্যেই যদি আমি ধরি, স্কুলের মধ্যেই শেষ যে ক্লাস তোমরা পড়ে এসছো সেই ক্লাস অবধি কিন্তু তোমাদের পরিবেশটা কোথাও না কোথাও পড়তে হয়েছে, অন্তত স্কুল টাইমের মধ্যে ধরলে তো নিশ্চয়ই। এবার সেইটা যদি আমরা ভাবি যে ধরো তোমাদের অনেকেরই হয়তো মনে হয়েছে যখন তোমরা পড়েছো পরিবেশ বিদ্যাটা, যে মনে হচ্ছে যে কি করতে এই কম্পালসারি সাবজেক্টটা পড়ছি, কেন যে পড়ছি, এটা একটা এক্সট্রা জিনিস ঢুকিয়ে দিয়েছে, এটা তো আমাদের সিলেবাসে ছিল না, এটা কম্পালসারি করে ঢুকিয়ে দিয়েছে। তাহলে এখানে বলি এই জিনিসটা কেন ঢোকানো হয়েছে, কারণ পরিবেশের গুরুত্ব বোঝানোর জন্য। যেটা আমি আগেও বলেছি, অনেক ক্ষেত্রে বারবার রিপিট করা হয়ে যাচ্ছে যে আমাদের আসল বাড়ি হচ্ছে এই পুরো পরিবেশ, এই পুরো পৃথিবী। এই একটা সিমেন্টের বানানো একটা বাড়ি নয়, এটা আমাদের খুবই ছোট মাথার পরিচয়। আমরা যখনই আমাদের বুদ্ধিমত্তাকে একদম নিকৃষ্ট পর্যায়েতে নিয়ে যাই, একদম খুবই ছোট্ট গণ্ডির মধ্যে করে রাখি, তখনই আমরা ভাববো যে এই একটা বাড়ি আমার বাড়ি, এটাই আমার থাকার জায়গা। কিন্তু আমি যদি বুঝতে পারি যে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড অ্যাকচুয়ালি আমার থাকার জায়গা, সেই অনুযায়ী দেখবো আমার থাকার জায়গার কোনো লিমিট নেই। আমি পৃথিবীর পুরোটাকে আমার বাড়ি হিসাবে তখন ভাববো। পুরো পৃথিবী আমার বাড়ি, পুরো পরিবেশটাই আমার বাড়ি। এই পরিবেশের যে কজন মেম্বার প্রত্যেকে আমার পরিবারের সদস্য। আর যদি আমি সেটা ভেতর থেকে না রিয়ালাইজ করি, ততক্ষণ অবধি কেউ তোমাকে যতই জোর করে কম্পালসারি সাবজেক্ট হিসাবে এটাকে মানে এক প্রকাশে ঠুসে মুখে গিলিয়ে দেওয়ার মতো হয়, তো সেইটা যতক্ষণ করা হয় ততক্ষণ ওই জন্য মাথায় ঢোকে না জিনিসটা। কিন্তু এটা অ্যাকচুয়ালি কেন বলা হয়েছে, কারণ এটা লাইফ লং লার্নিং। কেন বলা হচ্ছে, কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পুরো স্কুল টাইমে তুমি ক্লাস 1 থেকে 10 অবধি কম্পালসারি সাবজেক্ট হিসাবে এটা পড়েও তুমি তখন অবধি পরিবেশের গুরুত্ব বোঝোনি, কারণ তোমার মধ্যে ওই ভেতর থেকে রিয়েলাইজেশনটাই আসেনি। নয়তো আজকে যদি মানুষের মধ্যে শুধুমাত্র পরিবেশ শিক্ষা কম্পালসারি করে যদি রিয়েলাইজ করতে শুরু করতো মানুষ, তাহলে আজকে পরিবেশ দূষণ এই পরিমাণ হতো না। মানুষ আজকে পৃথিবীর এই অবস্থা করতো না যে গ্লোবাল ওয়ার্মিং এত পরিমাণ বেড়ে যেত, যে আজকে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যে ঋতু পরিবর্তনের কোনো ঠিক ঠিকানা নেই, কখন কি আবহাওয়া হবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। এগুলো সবই কিন্তু আমাদের কৃতিত্ব, এগুলো সবই কিন্তু আমাদের করা। তাহলে আমরা যদি সবাই রিয়েলাইজ করতাম শুধু কয়েকটা লাইন পড়ে, শুধু একটা সাবজেক্ট হিসাবে পড়ে, যে না পরিবেশ আমাদের বাড়ি, পরিবেশের কথা আমাদের ভাবা উচিত, কিন্তু উচিত অনুচিত অনুচিত অনুযায়ী তো মানুষের মাথা চলে না। মানুষ অনেকে মানে যে সত্যি কথা বলা উচিত, আর কেউ মানে যে আমার যেটা ইচ্ছা সেটাই করা উচিত। তো কেউ হয়তো সেই আমার যেটা ইচ্ছে সেটা করা উচিত ভেবে খুন করছে, তার মতে সেটাই ঠিক। আর কেউ হয়তো আমার যেটা ইচ্ছে সেটা করা উচিত সেই ভেবে সে হয়তো মানে মৃতপ্রায় মানুষকে জীবন্ত করে তুলছে সেবা শুশ্রূষা করে, তো তার কাছে সেটাই ঠিক। কেউই ভুল নয় তাহলে। তাহলে এই কারণেই মানুষের পক্ষে একটা নির্দিষ্ট ফোকাস করে একটা নির্দিষ্ট দিকে যাওয়া সম্ভব হয়নি। নয়তো সারা পৃথিবী মিলে যদি আজকে পরিবেশের সুরক্ষার পিছনে একভাবে লেগে থাকতো, তাহলে আজকে পরিবেশের এই অবস্থা হতো না। সেই জন্য এটা বলা হচ্ছে যে এনভায়রনমেন্টাল এডুকেশন, পরিবেশ সম্বন্ধে বোঝা, এটা কিন্তু একটা সারা জীবনের প্রসেস। অনেক মানুষ আছে যারা মৃত্যু অবধিও এটা রিয়েলাইজ করে না, তারা মারাও যায় এটা রিয়েলাইজ না করি। তো এরপরে আসছে পেডাগগি বলে একটা জিনিস, যেটা হচ্ছে মানে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে এটা কাজে লাগে।
যে যে কারণে এই পরিবেশ শিক্ষাটা বাচ্চাদের সময়, মানে বাচ্চা যখন তুমি ছিলে সেই সময় থেকে তোমাকে পড়ানোর চেষ্টা করা হচ্ছে। এবার বাচ্চাদের মন যেটা হয়, বাচ্চাদের মন অনেক বেশি স্পঞ্জের মতো হয়। তাকে তুমি যেটা শেখাবে তুমি সে সঙ্গে সঙ্গে সেটাই শিখবে, সেটা ভালো হোক খারাপ হোক। সে কিন্তু ভালো খারাপের মানে বোঝে না, সে শুধু দেখবে যে সামনে যে যেটা করছে সেটাই আমাকে শিখতে হবে। আর বিশেষ করে মানুষের বাচ্চারা যেটা হয় যে তারা যেহেতু ছোট থেকেই মানুষদের পরিসরেই বসবাস করে, তারা বড় বয়স অবধিও মানুষের পরিসরে বসবাস করে, তাদের এটাই একটা স্বভাবের লক্ষণ যে তারা সবসময় আশপাশে যাদের সঙ্গে সে থাকে বেশিক্ষণ তাদের স্বভাব চরিত্রকেই তারা কপি করতে থাকে। তাহলে এই কারণেই যদি সেই বাচ্চাটাকে ছোট থেকে এভাবে শেখানো যায় যে পরিবেশ তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পরিবেশ হচ্ছে তোমার বাড়ি, এইটা তোমার বাড়ি না, বা পরিবেশের কোন কোন ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, পরিবেশকে মা হিসাবে ভাবা উচিত, পৃথিবীকে মা হিসাবে ভাবা উচিত, এইগুলো যদি বাচ্চাদের সময় থেকে, বাচ্চা বয়স থেকে তাকে বোঝানো যায়, তবেই কিন্তু সেই বাচ্চাটা বড় হয়ে এমন একটা মানুষে পরিণত হবে যে কিন্তু কোনো দিন কোনো কিছু খেয়ে সেই প্লাস্টিকের প্যাকেটটা কিন্তু সে পৃথিবীতে ফেলবে না। আর ফার্স্ট কথা, সে প্লাস্টিকের ওই জিনিসটাই খাবে না যতক্ষণ না তার দরকার পড়ছে, মানে ওটা ছাড়া আর কোনো অপশন নেই তার কাছে, কারণ সে নিজের মায়ের ক্ষতি করতে চাইবে না। সে যদি ভেতর থেকে ওটা রিয়েলাইজ করে, আর যত ছোট বয়সে এগুলো বোঝানো যায় তত ওই স্পঞ্জটা সেইগুলো অ্যাবজর্ব করে করে যখন তৈরি হচ্ছে, সেই বাচ্চা যখন বড় হবে তখন সেই বাচ্চা যে মানুষে পরিণত হবে তার ভাবনা চিন্তাই পুরো অন্যরকম হবে। এমনকি সেই বাচ্চাটা যখন বড় হবে সেই মানুষটা পারবে অন্যদেরও ভাবনা চিন্তা পরিবর্তন করে দিতে। তো এখানে আসছে ফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশন কোন কোন ক্ষেত্রে হয়, আর ইনফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশন কোথায় কোথায় হয়। মানে ফর্মাল এডুকেশন বলতেই যেটা বোঝায় সেটা হচ্ছে এমনি নর্মাল আমরা যেভাবে পড়াশোনা করি স্কুল লেভেলে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, মানে পরপর যে লেভেলগুলো সেইগুলো, সেই পদ্ধতিতে আমি এতক্ষণ যেটার কথা আলোচনা করছিলাম সেটা ছিল ফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশন, যেটা কম্পালসারি হিসাবে পরিবেশ শিক্ষাকে যেভাবে পড়ানো হয়। আর একটা হচ্ছে ইনফর্মাল, মানে যেটা হচ্ছে একটা নিয়ম, একটা নির্দিষ্ট নিয়মবদ্ধ নয়, কম্পালসারি নয়। সেটা একটা হতে পারে মাস মিডিয়া, মানে হচ্ছে ধরো সোশ্যাল মিডিয়াতে ধরো কোনো কেউ এটা নিয়ে প্রচার করছে, ধরো সরকার থেকেও সেটা হতে পারে, কোনো বেসরকারি এনজিও থেকেও হতে পারে যারা ধরো পরিবেশের হয়ে কোনো কাজ করছে, এরকম অর্গানাইজেশনগুলো করতে পারে যারা নিজেরা ভলেন্টিয়ার করে এরকম মানে অ্যাওয়ারনেস ক্যাম্প করছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে যাতে মানুষজনকে তারা পরিবেশ সম্বন্ধে জানাতে পারে। আর একটা হচ্ছে এক্সট্রা কারিকুলারগুলো হচ্ছে মানে তোমার নির্দিষ্ট পাঠ্যক্রম, মানে সিলেবাসের মধ্যে অন্তর্গত নয়, তোমাকে বলা হয়নি যেটা কম্পালসারি পড়তে হবে, কিন্তু এগুলো এক্সট্রা। তার মধ্যে হতে পারে এক্সিবিশন, রোল প্লেইং মধ্যে নাটক করা বোঝাতে পারে যে তোমরা এমন জিনিস নাটক করলে যেটা দিয়ে তুমি পরিবেশ সুরক্ষা বা পরিবেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো কিভাবে আমরা বাঁচাবো সেগুলো নানা রকম এক একজন এক একটা রকম চরিত্র দিয়ে দেখিয়ে তোমরা যাদেরকে দেখালে সেই দর্শকের মনের মধ্যে পরিবর্তন আনতে পারবে, যারা নাটকটা করছে তাদের মনেও পরিবর্তন আসবে। এছাড়া কুইজ আছে, ডিবেট যেটা বিতর্ক, আর এক্সিবিশনটা আগেই বললাম যে তুমি ছবি এঁকে ধরো এক্সিবিশনে দিলে যেগুলো যারা দেখতে আসবে তাদেরও দেখে মনে একটু পরিবর্তন আসতে পারে। ফিল্ড ট্রিপ, যে কোথাও গিয়ে তোমায় দেখানো হচ্ছে যে এখানে দেখো এই নিয়ে কাজ হয়, ধরো সেটা তোমার কোনো প্লাস্টিক রিসাইক্লিং ফ্যাক্টরিতেও হতে পারে, কোনো জায়গা যেখানে অনেক বেশি পরিবেশ দূষণ হচ্ছে সেখানেও হতে পারে, আর কোথাও এরকম জায়গাতেও হতে পারে যেখানে ধরো পরিবেশের হয়ে কাজ করা হচ্ছে, তুমি নিজেও গিয়ে হাত লাগাচ্ছ, এরকমও হতে পারে। এছাড়া প্রজেক্ট বানানো, পোস্টার বানানো, তারপরে কোনো সেমিনার হলো, সেমিনার অর্গানাইজেশন হলো, সেখানে ধরো যারা যারা এসে বক্তৃতা দিলেন তাদের থেকে তুমি কিছু কিছু জিনিস জানলে যে আচ্ছা এরকমও ব্যাপার হয়, তুমি সেগুলো আগে জানতে না। এছাড়া ইকো ক্লাব এরকম কলেজে থাকে, স্কুলে থাকে, যারা হচ্ছে পরিবেশ সংক্রান্ত কার্যকলাপগুলো করে, সেটা স্কুলে হোক কলেজে হোক, তারা ধরো ডাস্টবিনগুলো ঠিকঠাকভাবে আছে কিনা, ডাস্টবিনের দুটো টাইপ, একটাতে তুমি প্লাস্টিক এইসব জিনিসপত্র ফেলবে যেগুলোকে রিসাইকেল করা যাবে না, আর একটাতে তুমি ফেলবে যেগুলোকে রিসাইকেল করা যাবে।
আর একটাতে ধরো তুমি ফেললে যেগুলো তো পচবে, যেগুলো পচানো সম্ভব, মাটিতে ফেলা সম্ভব, মাটিতে ফেললে যেগুলো পচে সার হয়ে যাবে। এইভাবে আলাদা আলাদা করা হলো। তারপরে ইকো ক্লাব ধরো বিল্ডিং পরিষ্কার রাখা সেটা নিয়ে শেখালো, গাছ বসানো, গাছের পরিচর্যা করা সেইটা শেখালো। হয়তো কলেজে বা স্কুলেতে রেন ওয়াটার হারভেস্টিং করা হচ্ছে, যে ছাদেতে বৃষ্টির জল যেখান দিয়ে পড়বে সেইটা পাইপের থ্রু এমন একটা ট্যাঙ্কের সঙ্গে যুক্ত করা হলো যাতে বৃষ্টির জলটা ফিল্টার হয়ে নিচে গিয়ে ওই ট্যাঙ্কে জমা হয়। এটা অলরেডি আমাদের কলেজে আছে, তোমরা চাইলে কি দেখতে পারো। ওই যেদিকে মাঠটা আছে সেই মাঠের দিকে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংটার মাথায় ওরকম রেন ওয়াটার হারভেস্টিং এর সিস্টেম করা আছে। উপর থেকে পাইপটা নিচে গিয়ে একটা ট্যাঙ্কের সঙ্গে আটকানো, সেই ট্যাঙ্কটার সঙ্গে আর একটা ট্যাঙ্ক আটকানো আছে, যে ট্যাঙ্কটার মধ্যে ফুটো করা আছে। ওইটা যেভাবে করা আছে ওটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার রিচার্জের ক্ষেত্রে কাজে লাগে। কেউ কেউ কি করে, নিচের ট্যাঙ্ক বানায়, সেই ট্যাঙ্কের মধ্যে জল জমা রাখে। আর এই ক্ষেত্রে যেটা করা হয়েছে ওটা জলটা ফিল্টার করে সেটা নিচে ফুটো করে দেওয়া হয়েছে, তাহলে ফুটোর সাহায্যে ওটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তাহলে তার ফলে কি হচ্ছে, জলটা শোধিত হয়ে আস্তে আস্তে করে মাটির তলায় গিয়ে গিয়ে জমবে। তাহলে মাটির তলার যে জলের স্তর সেইটাতে ও জল অ্যাড করবে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলা যেতে পারে, রোল অফ এনজিওস অ্যান্ড গভর্নমেন্ট ইনস্টিটিউশন। তাহলে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আর এনজিওদের কি ভূমিকা। এক্ষেত্রে তারা অ্যাওয়ারনেস ক্যাম্প করে, কিছু কিছু ক্ষেত্রে ধরো পরিবেশ দিবস পালন হচ্ছে, তারপরে ধরো আর্থ ডে পালন হচ্ছে। তো এইগুলো থেকে যেটা বোঝা যায়, আর ডে সেলিব্রেশন এটাই বলছিলাম, তো এইগুলো থেকে বোঝা যায় যে আমাদের পরিবেশের পরিস্থিতি কি, পুরো পৃথিবীর কি অবস্থা। ধরো আর্থ ডের দিন সবাই কিছু ঘন্টার জন্য কারেন্ট অফ করে রাখছে, মানে আলো সুইচ অফ করে রাখছে, তাহলে তারপরে সেটা নিয়ে বলা হচ্ছে যে আমরা এই 1 ঘন্টা আলো বন্ধ রেখে এতটা কারেন্ট বাঁচালাম। তাহলে সেটা থেকে মানুষের রিয়েলাইজ হলো যে ও আচ্ছা, সারাক্ষণ তাহলে আলো জ্বালিয়ে রাখা উচিত নয়। তাহলে আমি কিছুটাও যদি আলো বন্ধ রাখি যখন আমার আলো দরকার নেই, তাহলে জাস্ট সেটুকু করে আমি কতটা কারেন্ট বাঁচাচ্ছি। এটা শুনতে খুবই ছোট লাগে, কিন্তু এটা যখন সারা পৃথিবী মিলে করে, একটা পুরো দেশ মিলে করে, তখন সেটা একটা বিরাট বড় একটা মুভমেন্টে পরিণত হয়। আর সেটা থেকে মানুষ বোঝে যে আমরা খুব ছোট ছোট কাজ দিয়ে কিন্তু সবাই মিলে যখন করি, সেটা একটা বিরাট বড় কাজে বিরাট বড় একটা পরিবর্তন আনতে পারে। এছাড়া আছে রোল অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড মাস মিডিয়া। তাহলে এক্ষেত্রে বলা যেতে পারে যে আমরা হাতে যেটা পড়ছি বা ফোনে যেটা দেখছি বা টিভিতে যেটা দেখছি সেইগুলোর কি ভূমিকা। তাহলে এখানে আসছে প্রিন্টের ক্ষেত্রে খবর কাগজ সবচেয়ে বড় উদাহরণ। খবর কাগজে নানা রকম খবর যেমন থাকছে, সেখানে যদি আজকে পরিবেশমূলক কোনো কিছু নিয়ে একটা সচেতনতা বৃদ্ধির জন্য একটা বড় করে কোনো হোর্ডিং, মানে সেখানে একটা ছবি দেওয়া হলো, সরকার থেকেও সেটা করা যেতে পারে, কোনো অন্য ইনস্টিটিউট থেকেও সেটা করতে পারে। এছাড়া ইলেকট্রনিক মানে ইলেকট্রিক জাতীয় জিনিসে আর সোশ্যাল মিডিয়া, তাহলে এগুলো হচ্ছে ফোন বা টিভির সঙ্গে সংক্রান্ত। তাহলে এই সব পদ্ধতির সাহায্যেও কিন্তু কেউ যদি চায় লোকজনকে জানাতে পারে পরিবেশের পরিস্থিতি নিয়ে, প্লাস পরিবেশ সম্পর্কে লোকজনকে জানানোর জন্য। মানে কথাটা হচ্ছে এটাই যে পরিবেশ শিক্ষা মানে এটা না যে এটা একটা জাস্ট একটা সাবজেক্ট, এটা আমি পড়ছি নাম্বার পাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের সারা জীবনের জন্য দরকার। আমাদের জীবন কেন গুরুত্বপূর্ণ, আমরা কি করতে পারি সেইটা বোঝার জন্য, কতটা গুরুত্বপূর্ণ এই পরিবেশ সেইটা রিয়েলাইজ করার পথ এটা একটা। এই সিলেবাস কমপ্লিট হয়ে গেল সেমিস্টার 2 এর। আশা করি সবাই বুঝতে পেরেছো।